এই সাধারণ পাথরের টুকরোটি দিয়ে একটি শহরকে কয়েক বছর আলোকিত করা সম্ভব। আবার এই একই পাথর দিয়ে শহরটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা সম্ভব। এই চমৎকার কিন্তু ভয়ানক পাথরটির নাম ইউরেনিয়াম। একসময় শুধু কাচের পাত্রে ব্যবহার করা এই ইউরেনিয়াম বর্তমান পৃথিবীতে শক্তিমত্তার প্রতীক। কারণ এটি দিয়ে যেমন বিদ্যুৎ উৎপন্ন করা যায়, আবার এটি দিয়েই অ্যাটম বোমার মতো ভয়ানক বোমা বানানো যায়। মানুষ কিভাবে এই ইউরেনিয়াম আবিষ্কার করেছিল এবং কিভাবে ইউরেনিয়াম থেকে শক্তি পাওয়া যায়, এই সকল বিষয় নিয়ে আজকের ভিডিও। আমি জুম্মান আছি আপনাদের সাথে, আপনারা দেখছেন বিজ্ঞান পাইসি। ইউরেনিয়াম আবিষ্কারের কৃতিত্ব জার্মান রসায়নবিদ মার্টিন হেনরিখ ক্লাপ্তের। তিনি 1789 সালে পিচব্ল্যান্ড নামক কালো পাথর বা খনিজ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিলেন। ওই সময় মনে করা হতো এই পাথর লোহা এবং দস্তার একটি আকরিক। ক্লাপ্ত প্রথমে পিচব্ল্যান্ডকে নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত করেন। এতে পিচব্ল্যান্ডে থাকা খনিজ তরলে দ্রবীভূত হয়। এরপর এই তরল থেকে অপদ্রব্য অপসারণ করে এতে যুক্ত করেন পটাশ। এর ফলে পাত্রে হলুদ রঙের তলানি বা অধক্ষেপ তৈরি হয়, অর্থাৎ পাত্রের নিচের দিকে হলুদ রঙের কিছু জমা হয়। ক্লাপ্ত এই হলুদ উপাদান আলাদা করে এটিকে কার্বনের উপস্থিতিতে উত্তপ্ত করেন। এর ফলে কালো চকচকে পাউডার পাওয়া যায়। ক্লাপ্ত লক্ষ্য করেন এই কালো চকচকে উপাদান অন্যান্য পরিচিত ধাতু যেমন লোহা, দস্তার চেয়ে সম্পূর্ণ আলাদা আচরণ করছে। তখন ক্লাপ্ত বুঝতে পারেন তিনি নতুন একটি মৌল আবিষ্কার করে ফেলেছেন। ক্লাপ্তের এই নতুন মৌল আবিষ্কারের কয়েক বছর আগে 1781 সালে উইলিয়াম হার্শেল ইউরেনাস গ্রহ আবিষ্কার করেছিলেন। ক্লাপ্ত এই মহাজাগতিক আবিষ্কারের প্রতি সম্মান জানিয়ে তার আবিষ্কৃত মৌলের নাম রাখেন ইউরেনিয়াম। যদিও ক্লাপ্ত বিশুদ্ধ ইউরেনিয়াম ধাতু তৈরি করতে পারেননি। তিনি কালো চকচকে যে পাউডার পেয়েছিলেন তা মূলত ছিল ইউরেনিয়াম অক্সাইড, এবং এই বিষয়টি জানতে পরবর্তী 52 বছর অপেক্ষা করতে হয়েছিল। 1841 সালে ফরাসি রসায়নবিদ ইউজিন মেলকিওর প্যালিগ্রো প্রথম বলেন যে ক্লাপ্তের উপাদানটি বিশুদ্ধ ইউরেনিয়াম নয়, বরং ইউরেনিয়াম অক্সাইড। সেই সাথে প্যালিগোই প্রথমবারের মতো বিশুদ্ধ ইউরেনিয়াম আলাদা করেন। প্যালিগো বুঝতে পারেন সাধারণ দহন পদ্ধতিতে ইউরেনিয়াম অক্সাইড থেকে অক্সিজেন সরানো সম্ভব নয়। এর ফলে তিনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেন। প্রথমে তিনি ইউরেনিয়াম অক্সাইডের সাথে ক্লোরিন যুক্ত করেন। এতে ইউরেনিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি করে, যা দেখতে ছিল সবুজ রঙের ক্রিস্টাল। এরপর প্যালিগ্রো বায়োরোধী একটি লোহার পাত্রে ইউরেনিয়াম টেট্রাক্লোরাইড এবং বিশুদ্ধ পটাশিয়াম একসাথে উত্তপ্ত করেন। এতে পটাশিয়াম ইউরেনিয়ামে থাকা ক্লোরিনের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড তৈরি করে। এর ফলে বিশুদ্ধ ইউরেনিয়াম অবমুক্ত হয়, যা দেখতে ছিল রূপালী ধূসর বর্ণের। অর্থাৎ বিশুদ্ধ ইউরেনিয়াম ধাতু দেখতে রূপালী ধূসর বর্ণের। তখন পর্যন্ত কিন্তু ইউরেনিয়ামের সক্ষমতা সম্পর্কে মানুষের ধারণা ছিল না। কাচের পাত্রে ব্যবহার ছাড়া ইউরেনিয়ামের তেমন কোনো ব্যবহার ছিল না। কাচের পাত্রে ইউরেনিয়াম ব্যবহার করলে সেই কাচের পাত্র আল্ট্রাভায়োলেট আলোতে উজ্জ্বল সবুজ রঙের মতো জ্বলে উঠত, যা মানুষকে মুগ্ধ করত। এর ফলে কাচের পাত্রের সৌন্দর্য বর্ধনেই ইউরেনিয়ামের ব্যবহার সীমিত ছিল। ইউরেনিয়ামের সক্ষমতার বিষয়টি উন্মোচিত হতে শুরু করে এটি আবিষ্কারের প্রায় 100 বছর পর থেকে। 1896 সালে ফরাসি বিজ্ঞানী হেনরি ব্যাকেরেল লক্ষ্য করেন ইউরেনিয়াম থেকে অদৃশ্য রশ্মি নির্গত হয়, যা ফটোগ্রাফিক প্লেটে কালো ছাপ তৈরি করে, যাকে বর্তমান সময়ে আমরা তেজস্ক্রিয়তা বলি। ব্যাকেরেলের এই তেজস্ক্রিয়তা আবিষ্কার কিছুটা ভাগ্যের জোরে ঘটেছিল, যার ফলে এই বিষয়টি ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ দুর্ঘটনা হিসেবে পরিচিত। 1895 সালে রন্টোজেন এক্স রে আবিষ্কারের পর ব্যাকেরেল লক্ষ্য করেন ক্যাথোড টিউব থেকে এক্স রে রশ্মি নির্গত হবার সময় সেখানে উজ্জ্বল আভা বা ফ্লোরাসেন্স তৈরি হয়। এ থেকে ব্যাকেরেল ভাবেন যে সকল পদার্থ প্রাকৃতিকভাবে উজ্জ্বল আলো দেয়, যেমন ইউরেনিয়াম, তা থেকে এক্স রে তৈরি করা যেতে পারে। এই ভাবনা অনুযায়ী তিনি পরিকল্পনা করেন ইউরেনিয়াম লবণকে সূর্যের আলোতে রাখবেন। এতে ইউরেনিয়াম লবণ সূর্যের আলো শোষণ করে এক্স রে নির্গত করবে। পরিকল্পনা অনুযায়ী ইউরেনিয়াম লবণ হিসেবে ইউরেনিয়াম পটাশিয়াম সালফেট বেছে নেন। 1896 সালের 26 এবং 27 ফেব্রুয়ারিতে এক্সপেরিমেন্টের প্রস্তুতি নেন, কিন্তু ওই সময় আকাশ মেঘলা থাকার কারণে সূর্যের আলো ওইভাবে পাওয়া যায়নি, যার ফলে পরীক্ষাও করা যায়নি। এতে ব্যাকেরেল কিছুটা হতাশ হয়ে পরবর্তীতে এই এক্সপেরিমেন্টটি করার মনস্থির করেন। তখন তিনি ইউরেনিয়াম লবণ এবং কালো কাগজে মোড়ানো ফটোগ্রাফিক প্লেট একটি ড্রয়ারে রেখে দেন। এরপর 1 মার্চ আবার এক্সপেরিমেন্টটি করার প্রস্তুতি নেন, কিন্তু তিনি কৌতূহলবশত ড্রয়ারে থাকা ফটোগ্রাফিক প্লেটটি ডেভেলপ করেন। তখন তিনি দেখতে পান ফটোগ্রাফিক প্লেটে ইউরেনিয়াম লবণের স্পষ্ট গভীর কালো ছাপ পড়েছে, যা থেকে বোঝা যায় ইউরেনিয়াম থেকে এক ধরনের শক্তিশালী অদৃশ্য রশ্মি নির্গত হয়, যা অন্ধকারের মধ্যেও কালো কাগজ ভেদ করার ক্ষমতা রাখে। ব্যাকেরেল এই অদৃশ্য রশ্মির নাম দেন ব্যাকেরেল রেস। এরপর কুরি দম্পতি ইউরেনিয়ামের অদৃশ্য রশ্মি নির্গত করার বিষয়টিকে আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন এবং অদৃশ্য রশ্মি নির্গত হওয়ার বিষয়টিকে নাম দেন রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা।
মেরি কুরি প্রমাণ করেন যে ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা কোনো বাহ্যিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভর করে না, বরং এটি ইউরেনিয়ামের অভ্যন্তরীণ একটি বৈশিষ্ট্য। এছাড়া কুরি দম্পতি পিচ ব্লেন্ড নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় অদ্ভুত একটি বিষয় লক্ষ্য করেন, এবং তা হচ্ছে পিচ ব্লেন্ড থেকে নির্গত তেজস্ক্রিয়তা বিশুদ্ধ ইউরেনিয়াম থেকে নির্গত তেজস্ক্রিয়তার তুলনায় অনেক বেশি। এর ফলে তারা বুঝতে পারেন পিচ ব্লেন্ডে ইউরেনিয়ামের আড়ালে এমন কিছু রয়েছে যারা ইউরেনিয়ামের চেয়ে কয়েক লক্ষ গুণ বেশি তেজস্ক্রিয়, এবং এই লুকিয়ে থাকা মৌলগুলো ছিল পোলোনিয়াম এবং রেডিয়াম, যা কুরি দম্পতির হাত ধরে আবিষ্কৃত হয়। এই মৌলগুলো খুঁজে পাওয়া মোটেও সহজ ছিল না, কারণ পিচ ব্লেন্ডে এই সকল মৌলের পরিমাণ এতটাই কম ছিল যে যাকে সমুদ্রের বালুর মধ্যে সুই খোঁজার সাথে তুলনা করা যেতে পারে। কুরি দম্পতি ৩ বছরের চেষ্টায় কয়েক টন আকরিক থেকে মাত্র 0.1 গ্রাম রেডিয়াম ক্লোরাইড আলাদা করতে পেরেছিলেন। তেজস্ক্রিয়তা বোঝার ক্ষেত্রে কুরি দম্পতির অবদান অসামান্য। এরপর 1932 সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞানী জেমস চ্যাডউইক আবিষ্কার করেন নিউট্রন, যা পারমাণবিক শক্তির দুয়ার খুলে দেয়। বিজ্ঞানীরা লক্ষ্য করেন কোনো একটি মৌলকে নিউট্রন দ্বারা আঘাত করে অপেক্ষাকৃত ভারী মৌলে রূপান্তর করা যাচ্ছে, অর্থাৎ কোনো একটি মৌলে নিউট্রন আঘাত করলে মৌলটি নিউট্রন শোষণ করে ভারী মৌলে রূপান্তর হচ্ছে। 1938 সালের ডিসেম্বরে বার্লিন ল্যাবে এই কাজ করছিলেন অটো হ্যান এবং তার সহকারী স্ট্রেসম্যান। তারা মৌল হিসেবে ব্যবহার করছিলেন ইউরেনিয়াম। তাদের ধারণা ছিল ইউরেনিয়াম নিউট্রন শোষণ করে ভারী মৌলে রূপান্তর হবে, কিন্তু পরীক্ষায় প্রাপ্ত ফলাফল তারা বিশ্বাস করতে পারছিলেন না। তারা লক্ষ্য করেন সেখানে কোনো ভারী মৌল তৈরি হয়নি, বরং বেরিয়াম নামক মৌল তৈরি হয়েছে, যার পারমাণবিক ভর ইউরেনিয়ামের প্রায় অর্ধেক। এই ঘটনার পর অটো হ্যান তার ডায়েরিতে লিখেছিলেন, রসায়নবিদ হিসেবে আমাকে বলতে হচ্ছে এটি বেরিয়াম, কিন্তু পদার্থবিজ্ঞান অনুযায়ী এটি অসম্ভব। ইউরেনিয়াম ভেঙে বেরিয়াম হওয়া মানে পরমাণুর নিউক্লিয়াস ফেটে যাওয়া, যা আগে কখনো ভাবা হয়নি। অটো হ্যান তার পরীক্ষার ফলাফল চিঠির মাধ্যমে লিজে মাইনারকে জানান। লিজে মাইনার তার ভাগ্নে অট্রোফিজের সহযোগিতায় হিসেব করে বের করেন যে নিউট্রনের আঘাতে ইউরেনিয়ামের নিউক্লিয়াস 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে এবং এই বিভাজনের সময় কিছু ভর শক্তিতে রূপান্তর হয়েছে। তারা এই প্রক্রিয়াটির নাম দেন নিউক্লিয়ার ফিশন। হ্যান এবং স্ট্রেসম্যানের পরীক্ষার আগে মানুষ বিশ্বাস করত পরমাণু অবিভাজ্য, কিন্তু তারা হাতে কলমে প্রমাণ করেন যে পরমাণুকে কৃত্রিমভাবে ভাঙা যায়। একটি পরমাণুকে ভাঙলে সেটি অন্য মৌলে রূপান্তরিত হয় এবং এই ভাঙন থেকে প্রচুর পরিমাণ শক্তি নির্গত হয়। এই অবদানের জন্য অটো হ্যানকে 1944 সালে রসায়নে নোবেল পুরস্কার দেওয়া হয়। নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে ইউরেনিয়ামের অপার শক্তির বিষয়টি উন্মোচিত হয়, যার ফলাফল বর্তমান সময়ে ইউরেনিয়াম নিয়ে এত আলোচনা। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। প্রকৃতিতে ইউরেনিয়ামের যে আকরিক পাওয়া যায় তাতে 3 ধরনের ইউরেনিয়াম মিক্সড অবস্থায় থাকে: ইউরেনিয়াম 234, 235 এবং 238। এখন প্রশ্ন হচ্ছে, মৌল একই কিন্তু ধরন 3টি, এই বিষয়টি কি? 3 ধরনের ইউরেনিয়ামের প্রত্যেকটিতেই প্রোটন সংখ্যা 92, কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন। যেমন ইউরেনিয়াম 234-এ প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 142, যার সমষ্টি 234, এই জন্যই এটি ইউরেনিয়াম 234। ইউরেনিয়াম 235-এ প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 143, এবং ইউরেনিয়াম 238-এ প্রোটন সংখ্যা 92, নিউট্রন সংখ্যা 146। এখন পারমাণবিক সংখ্যা সেম কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন হবার বিষয়টিকে বলে আইসোটোপ। ইউরেনিয়ামের 3টি আইসোটোপের মধ্যে 234-এর ভর 235-এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। একই সাথে 235-এর ভর 238-এর তুলনায় অতি সামান্য কম হয়ে থাকে। তার মানে একই ধাতু, কিন্তু আইসোটোপের ধরন অনুযায়ী পরমাণুর ভরের তারতম্য থাকে। প্রকৃতিতে এই 3 ধরনের ইউরেনিয়ামের মধ্যে ইউরেনিয়াম 238-এর পরিমাণ 99.27%, ইউরেনিয়াম 235-এর পরিমাণ মাত্র 0.72%, এবং ইউরেনিয়াম 234-এর পরিমাণ প্রায় শূন্য, মাত্র 0.0055%। এখন এদের মধ্য থেকে পারমাণবিক শক্তির জন্য প্রয়োজন ইউরেনিয়াম 235। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, ইউরেনিয়াম 234 কিংবা ইউরেনিয়াম 238 নয় কেন? ইউরেনিয়াম 235-কে একটি নিউট্রন দ্বারা আঘাত করলে ইউরেনিয়াম পরমাণু নিউট্রনটি শোষণ করে ইউরেনিয়াম 236-এ পরিণত হয়, কিন্তু এই ইউরেনিয়াম 236 অত্যন্ত অস্থিতিশীল বা আনস্টেবল। ফলে মাত্র কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যেই ইউরেনিয়াম 236 পরমাণু ভেঙে গিয়ে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হয়। তবে এখানে বিক্রিয়ার আগে এবং পরে ভরের তারতম্য তৈরি হয়। দেখা যায় বিক্রিয়ার পরে প্রাপ্ত মৌলগুলোর মোট ভর ইউরেনিয়াম পরমাণুর ভরের চেয়ে কিছুটা কম, কিন্তু আমরা জানি বিক্রিয়ার আগে এবং পরে ভর সমান থাকবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এক্ষেত্রে বিক্রিয়ার পরে যে ভর কিছুটা কমে গেল, সেই ভরের কি হলো?
আসলে যেটুকু ভর কমে যায় সেই ভর শক্তিতে পরিণত হয়। আইনস্টাইন তার E=mc² সমীকরণের মাধ্যমে দেখিয়েছেন যে ভর এবং শক্তি আলাদা কিছু নয়, তার মানে ভর শক্তিতে রূপান্তর হতে পারে। তাহলে এখন ইউরেনিয়াম-235কে নিউট্রন দিয়ে আঘাত করলে বিক্রিয়াটি দাঁড়াচ্ছে এমন: ইউরেনিয়াম ভেঙে গিয়ে বেরিয়াম এবং ক্রিপ্টনে পরিণত হবে, সেই সাথে তাপশক্তি নির্গত করবে, এবং এই তাপশক্তি আসবে কিছুটা ভর যে কমে গিয়েছিল সেই ভর থেকে। তবে এই বিক্রিয়ার সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে 3টি মুক্ত নিউট্রন আলাদা হওয়া। সাধারণভাবে একটি খণ্ডে থাকা প্রত্যেকটি ইউরেনিয়াম পরমাণুকে আলাদা আলাদাভাবে নিউট্রন নিক্ষেপ করে বিক্রিয়া ঘটানো বাস্তবসম্মত নয়, এবং এই সমস্যার সমাধান পাওয়া যায় ইউরেনিয়াম-235 এর প্রথম বিক্রিয়া থেকে প্রাপ্ত 3টি নিউট্রনের মাধ্যমে। মানুষ নিউট্রন নিক্ষেপের মাধ্যমে ইউরেনিয়াম-235 এর প্রথম বিক্রিয়াটি ঘটিয়ে দিলে বিক্রিয়া থেকে প্রাপ্ত 3টি নিউট্রন তার পাশের 3টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। সেখান থেকে 9টি নিউট্রন তৈরি হয়। সেই 9টি নিউট্রন তার পাশের 9টি ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে। তার মানে এখানে একটি চেইন রিঅ্যাকশন তৈরি হয় এবং মুহূর্তেই বিক্রিয়া ছোট পরিসর থেকে বিশাল পরিসরে ছড়িয়ে পড়ে। সেই সাথে প্রত্যেকটি ইউরেনিয়াম পরমাণু ভাঙার ফলে যেহেতু তাপশক্তি নির্গত হয়, ফলে বিপুল সংখ্যক ইউরেনিয়াম পরমাণু থেকে নির্গত শক্তি একসাথে বিশাল শক্তিতে পরিণত হয়, এবং সেই তাপশক্তিকেই আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। প্রকৃতিতে ইউরেনিয়াম-238 সবচেয়ে বেশি থাকলেও এর মাধ্যমে চেইন রিঅ্যাকশন ঘটানো যায় না। ইউরেনিয়াম-238কে নিউট্রন দ্বারা আঘাত করলে এটি নিউট্রন শোষণ করে কয়েক ধাপে প্লুটোনিয়ামে রূপান্তর হয়, ফলাফল এটি থেকে তাপশক্তি পাওয়া যায় না। তবে ইউরেনিয়াম-238কেও ভাঙা সম্ভব, সেক্ষেত্রে উচ্চ শক্তির নিউট্রনের প্রয়োজন হয়, ফলে এটি তাপশক্তি পাওয়ার জন্য খুব একটা উপযোগী নয়। অন্যদিকে ইউরেনিয়াম-234 এর সমস্যা সম্পূর্ণ ভিন্ন। প্রকৃতিতে এর পরিমাণ মাত্র 0.0055%, যা এতই কম যে খনি থেকে তুলে একে আলাদা করে জ্বালানি হিসেবে ব্যবহার করা অর্থনৈতিক দিক থেকে শুধুমাত্রই বিশাল লস প্রজেক্ট। তাছাড়া ইউরেনিয়াম-234 খুবই তেজস্ক্রিয়, ফলে এটি হ্যান্ডেল করা এবং রিয়েক্টরে নিয়ন্ত্রণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যার ফলে ইউরেনিয়াম থেকে তাপশক্তি পাওয়ার জন্য ইউরেনিয়াম-235 এর বিকল্প নেই। আমার এই বিজ্ঞান পাইসি চ্যানেলের প্রথম 4টি ভিডিও কিন্তু ছিল এই ইউরেনিয়াম নিয়ে, যেখানে ইউরেনিয়ামকে কিভাবে বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানিতে রূপান্তর করা হয়, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউরেনিয়াম থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, ইউরেনিয়ামের ভাঙনকাল বা অর্ধায়ু বিষয়টি কী, কেন ইউরেনিয়াম হাজার হাজার বছর ধরে রেডিয়েশন ছড়ায়, এবং সর্বশেষ বিদ্যুৎ কেন্দ্র থেকে যেই তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হয় এদের ভবিষ্যৎ কী, এই বিষয়গুলো নিয়ে বলা হয়েছিল। এর বাইরে এই ভিডিওতে বলা হয়েছিল ইউরেনিয়াম দিয়ে কিভাবে বোমা তৈরি করা হয়, অর্থাৎ পারমাণবিক বোমা কিভাবে তৈরি করা হয়। কারো যদি আগ্রহ থাকে এই ভিডিওগুলো দেখতে পারেন। পৃথিবীর মোট খনিজ তেলের অর্ধেক তেল মজুত রয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ মাত্র এই কয়েকটি দেশের মধ্যে। এখন স্বাভাবিকভাবে আপনার মনে প্রশ্ন আসতে পারে, কেন কিংবা কিভাবে মধ্যপ্রাচ্যে পৃথিবীর অর্ধেক তেলের মজুত তৈরি হয়েছে, সেই সাথে মধ্যপ্রাচ্যের তেলের সাথে পৃথিবীর অন্যান্য অঞ্চলের তেলের পার্থক্য কী। এই বিষয়গুলো বিস্তারিত জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিও ভালো লাগলে বিজ্ঞান পাইসি পরিবারে যুক্ত হয়ে সাথে থাকতে পারেন।